আসসালামু আলাইকুম লিসেনার্স, হান্টেড নাইট উইথ কাজীর প্রথম এপিসোডে আপনাদের সবাইকে জানাই গভীর ভালোবাসা ও স্বাগতম। আজকে আমার চ্যানেলের পথ চলা শুরু। আমি আশা রাখি এই চলার পথে আপনারা আমার পাশে থাকবেন এবং পূর্ণ সমর্থন করবেন, যাতে আমি সব সময় আপনাদের নতুন কিছু ঘটনা উপহার দিতে পারি। আমাদের প্রতি সপ্তাহে 2টি করে এপিসোড থাকবে। বৃহস্পতি ও শুক্রবার রাত 11:30 এই এপিসোড আপলোড করা হবে। আপনারা যারা আমাকে ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে মেইল আইডিতে ঘটনা পাঠাতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আমার মেইল অ্যাড্রেসটি বলে দিচ্ছি: huntednightwithkazi@gmail.com। এখানে আপনারা সবাই আপনাদের সাথে বা আশেপাশে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমি সেখান থেকে ঘটনা বাছাই করে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম এপিসোড আমরা সাজিয়েছি 3টি ভয়ঙ্কর সুন্দর ভূতের ঘটনা দিয়ে। আশা করি সবগুলো ঘটনা আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের ঘটনাগুলো শোনার পর আপনারা মতামতগুলো কমেন্ট করে জানানোর অনুরোধ থাকছে। আপনার মতামত পেলে সামনের এপিসোডগুলোতে আমি ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করব। তাহলে হেডফোন কানে দিয়ে বা সাউন্ড বক্সের ভলিউম বাড়িয়ে যে যেখান থেকে আজকের ঘটনা শুনছেন প্রস্তুত হয়ে পড়ুন। শুরু হচ্ছে আজকের প্রথম ঘটনা, মর্গের এক রাত। মর্গের এক রাত ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ সবুজ ইসলাম। তিনি খুলনার কোনো এক গ্রামের বাসিন্দা। তিনি তার নাম ছাড়া অন্য সব বিস্তারিত না জানানোর অনুরোধ করেছেন, তাই আমরা সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি সবুজ ভাই সংগ্রহ করেছেন তার বন্ধুর বাবার কাছ থেকে, যিনি পেশায় সরকারি একটি মেডিকেল হাসপাতালে কর্মরত। তার নাম জবেদ আলী। সেদিন জবেদ সাহেব নাইট ডিউটিতে ছিলেন। প্রচুর বৃষ্টি হচ্ছিল। জবেদ সাহেব একটু চোখ লেগে ছিল বলে তিনি একটি দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিলেন। হঠাৎ বৃষ্টির মধ্যে তিনি অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পান। মনে হচ্ছে কোনো জরুরি কেস এসেছে। যেহেতু তিনি একজন ওয়ার্ড কর্মী ছিলেন, তাই সঙ্গে সঙ্গে স্ট্রেচার নিয়ে দৌড়ে নিচে চলে গেলেন। তার সাথে আরও একজন সহযোগী ছিল। তো জবেদ সাহেব রোগীকে নামাতেই একটু আশ্চর্য হলেন রোগীর অবস্থা দেখে। ট্রেনে কাটা রোগীর অবস্থা খুবই খারাপ। গলা কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। চোখ একটা প্রায় বার হয়ে চলে এসেছে, কিন্তু জানটা এখনও আছে। তাই তাড়াতাড়ি তাকে উঠিয়ে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। কিন্তু জবেদ সাহেব কিছুতেই রোগীর ওই ভয়ঙ্কর চেহারা ভুলতে পারছেন না। কিছুক্ষণ পরেই তিনি জানতে পারলেন রোগীটি মারা গেছে এবং তার সাথে কেউ আসেনি বলে লাশটি মর্গে রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি সেদিন রাতে মর্গের ঠিক সামনেই একটি টেবিলে বসে ডিউটি করছিলেন, আর মর্গের মেইন দরজাটা তার ঠিক পেছনেই ছিল। যেহেতু লাশটি কিছুক্ষণ আগেও বেঁচে ছিল এবং তার চেহারা জবেদ সাহেব দেখেছেন, তাই বারবার তার মনের ভিতর একটা অশান্তি বিরাজ করছিল। যাই হোক, তিনি একটি পেপার নিয়ে সেদিকে মনোযোগ দিলেন। হঠাৎ তিনি পেপারের ভিতর লক্ষ্য করলেন যে লাশটি কিছুক্ষণ আগে তার পেছনে মর্গে রাখা হয়েছে, সেই লাশটির একটি ছবি পেপারের ভিতরে, যা দেখে তিনি হঠাৎ চমকে উঠলেন। না, এটা কি করে সম্ভব ভেবে পেপার ভাঁজ করে তিনি উঠে পড়লেন এবং পানি পান করার জন্য কিছুটা সামনে গেলেন। পানি পান করে এসে তিনি লক্ষ্য করলেন মর্গের দরজাটা একটু ফাঁকা হয়ে আছে। তিনি ভাবলেন, আমি তো একটু আগেই দেখলাম দরজা বন্ধ, তাহলে কেউ কি ভিতরে ঢুকলো? তিনি নিজেকে জিজ্ঞাসা করছিলেন, কারণ কেউ যদি ঢোকে তাহলে তো দরজা লক করে যাবে। অবশ্যই কেউ ভিতরে ঢুকেছে। তিনি এই ব্যাপারে একটু শঙ্কিত ছিলেন। তিনি ঠিক করলেন একবার ভিতরে চেক দিয়ে আসবেন। যদি কেউ না থাকে তাহলে দরজাটা বন্ধ করে দিবেন। সেটা ভেবে তিনি ভেতরে প্রবেশ করেন। ভেতরটা একদমই অন্ধকার এবং অনেক ঠান্ডা। যেহেতু ফ্রিজিং ইউনিট, তিনি একটি টর্চ নিয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করলেন কেউ ভেতরে আছে কিনা। হঠাৎ জবেদ সাহেব খেয়াল করলেন মর্গের যেসব বাক্সের ভিতরে লাশগুলো রাখা থাকে, ফ্রিজিং বাক্স, তার একটি বাক্স কিছুটা খোলা।
সেটা দেখে জবের সাহেব সেদিকে এগিয়ে গেলেন। তিনি লাশের বাক্সের কাছে যাওয়া মাত্রই যা দেখলেন তা দেখে তিনি ঘাবড়ে গেলেন। এ তো সেই লাশ যেটা কিছুক্ষণ আগে রেখে গেছেন। কে এই লাশের বক্স খুলল? তিনি একটু ভালো করে লক্ষ্য করতে গেলেই হঠাৎ তার পিছনে যে মেইন দরজা সেটি একা একা বন্ধ হয়ে যায়। আর হঠাৎ করে একটি শব্দ হলো। তিনি ঘুরে দেখেন মর্গের দরজাটা বন্ধ হয়ে গেছে। জবেদ সাহেবের আর বুঝতে বাকি রইল না যে আজ রাতে তার সাথে কোনো কিছুই স্বাভাবিক হচ্ছে না। অবশ্যই অস্বাভাবিক কিছুই ঘটতেছে তার সাথে। তিনি হঠাৎ এক কোণে একটি মহিলার কান্নার শব্দ তার কানে শুনতে পেলেন। এমন অন্ধকার ছিল যে সেখানে জাভেদ সাহেব বুঝতেই পারছিলেন না যে আসলে কে বসে আছে। তিনি সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। হঠাৎ টর্চের আলো সেই ব্যক্তির মুখের উপরে পড়াতে জাভেদ সাহেব পুরোপুরি চমকে গেলেন। আরে এ তো সেই লাশ। চোখ গলে বাইরে পড়ে আছে, গলায় লম্বা সেলাই দেওয়া। কি বিভৎস অবস্থা! জবেদ সাহেবকে দেখে লাশটা কান্না থামিয়ে বলতে লাগলো, আয় আমার কাছে আয়। জবেদ সাহেব সাহস করে বললেন, কে কে ওখানে? লাশটি বলে উঠল, চিনতে পারিসনি? আমি সে যাকে তুই জীবন্ত নামালি, তারপর তোরা আমাকে মেরে ফেললি। কি ক্ষতি করেছি আমি তোদের? কেন করলি তোরা আমার সাথে এমন? ফিরিয়ে দে আমার কাছ থেকে তোরা যা নিয়েছিস, ফিরিয়ে দে। জবের সাহেব এসব আর নিতে পারছিলেন না। একটা লাশ তার সাথে কথা বলছে এবং এত ভয়ঙ্কর তার চেহারা। তিনি জোরে চিৎকার করার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছিল না। ভয়ে তার শরীরের সবটুকু শক্তি কেড়ে নিয়েছিল। তার গলা শুকিয়ে একদম কাঠ হওয়া অবস্থা, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, ঠান্ডা যেন ক্রমশই বাড়ছে। তাও তিনি বলে উঠলেন, আমি তোমার কি ক্ষতি করেছি, আমাকে ছেড়ে দাও। তখন লাশটি বলে উঠল, তোরা আমাকে জীবন্ত নিয়ে এসে আমার শরীরের অঙ্গগুলো রেখে আমাকে মেরে ফেলেছিস। তোদের আমি সবাইকে মেরে ফেলবো। এই বলে জবেদ সাহেবের গলা চেপে ধরল সেই লাশ। আর মুহূর্তেই জবেদ সাহেব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সকালে জবেদ সাহেবের হুঁশ ফিরলে তিনি নিজেকে হাসপাতালের একটি বেডে আবিষ্কার করেন। তার পরিবারের সদস্যরা তাকে ঘিরে বসেছিল। তার কাছে যখন ডাক্তার জানতে চান তিনি মর্গে কি করছিলেন, তখন জাভেদ সাহেব সব কিছু খুলে বললে ডাক্তার তাকে জানায় মর্গের ভেতর অনেক বেশি ঠান্ডা থাকায় অক্সিজেনের অভাবে জবেদ সাহেব বেহুশ হয়ে পড়েছিলেন। আর তিনি যা দেখেছেন তা সম্পূর্ণ ছিল তার স্বপ্ন। যাই হোক, এসব ভুলে জবেদ সাহেব বাড়ির পথে রওনা হন। বাড়ি যাওয়ার পর তিনি কিছুটা ভালো অনুভব করেন। দুদিন পর যখন জবেদ সাহেব আবার চাকরিতে যোগ দেন, তখন তিনি আবার সেই মর্গের সামনে গিয়ে দাঁড়ান। তিনি পূর্বের মতো রাতে ডিউটিতে ছিলেন। তিনি দরজার বাইরে থেকে ঠিক সেই পুরনো কান্নার শব্দটি শুনতে পান। সরি লিসেনার্স, এখানে দরজার বাইরে হবে না, আই থিঙ্ক লেখায় একটু ভুল আছে, এখানে দরজার ভিতরে হবে। তো তিনি দরজার ভেতরে থেকে ঠিক সেই পুরনো কান্নার শব্দটি শুনতে পান এবং তখন তিনি প্রচণ্ড ভয়ে উঠে পড়েন। তিনি তখনই তার সঙ্গে কর্মরত আরও একজন ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে আসেন এবং তাকে বিস্তারিত সব কিছু জানান। তিনি যাকে সব কিছু বিস্তারিত বলেন সেই মানুষটির নাম হলো রহিম মিয়া। রহিম মিয়া ওই মর্গের হাসপাতালে দীর্ঘ 22 বছর কাজ করছেন। তিনি জবের সাহেবকে জানান যে এই রকম ঘটনা রহিম মিয়া এই মর্গে আগেও দেখেছেন। তিনি জানান পোস্টমর্টেম করার সময় লাশের কিছু অঙ্গ অনেক সময় হাসপাতাল কর্তৃপক্ষ রেখে দেয়, যা সংবিধান অনুযায়ী রাখা যায়। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা সেই কারণেই হচ্ছে সম্ভবত। লাশটা হয়তো তার দেহের অঙ্গবিশেষের জন্য শান্তি পাচ্ছে না, যার কারণে এই ঘটনা ঘটছে।
তারপর তারা দুজন মিলে মর্গের দরজা বন্ধ করে দেয়। পরের দিন লাশটির পরিচিত কেউ এসে লাশটি নিয়ে চলে যায়, কিন্তু তারপরও বেশ কিছুদিন জবেদ সাহেব নানাভাবে স্বপ্নে ওই একটাই কান্নার শব্দ শুনতে পান। বেশ কিছুদিন এভাবে থাকার পর থেকে সব কিছু স্বাভাবিক হয়ে ওঠে। এটাই ছিল লিসেনার্স আমাদের আজকের প্রথম ঘটনা। মোহাম্মদ সবুজ ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে লিসেনার্স, আপনারা সবাই কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। আমার কাছে কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে ঘটনাটি। হাসপাতালের মর্গের ঘটনা স্বাভাবিকই রাতের বেলা শুনতে কিছুটা ভয়েরই লাগে। আমরা চাই সবুজ ভাই আমাদের মাঝে এরকম দারুণ ঘটনা আবার পাঠাবেন। আসলে কি হৃদয় বিদারক একটি ব্যাপার, মৃত্যুর পরও একটি লাশ কাঁদছে তার দেহের অঙ্গ বিশেষের জন্য। আমার কাছে কিন্তু ঘটনাটি মোটামুটি ভালোই লেগেছে, ভয়ঙ্করও লেগেছে বেশ। আপনাদের কেমন লেগেছে সেটা তো আপনারা কমেন্টে জানিয়েই দিবেন। আর ভুল ত্রুটি হলে ভাইয়া আমাকে ক্ষমা করবেন, প্রথম লিখছি তাই ভুল ত্রুটি হতেই পারে। ওকে, তাহলে আমরা এবার চলে যাই লিসেনার্স আমাদের দ্বিতীয় ঘটনায়। আমাদের আজকের দ্বিতীয় ঘটনাটি বেশ ইন্টারেস্টিং, কারণ এই টপিকটা আমাদের সমাজের সবার কাছে খুব পরিচিত, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। হ্যাঁ, আমাদের দ্বিতীয় ঘটনাটি হচ্ছে এই কালো জাদু নিয়ে। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মার্জিয়া আপু, যিনি পেশায় একজন গৃহিণী। মার্জিয়া আপু থাকেন নাটোর জেলার সিংড়া উপজেলার কোনো একটি গ্রামে। তো শুরু করি মার্জিয়া আপুর ঘটনা, মানুষ খেকো পিচাস। ঘটনাটি ঘটে মার্জিয়া আপুর নিজের বড় বোনের সঙ্গে। আমি মার্জিয়া আপুর ভাষায় বলার চেষ্টা করছি। আমার বোনের নাম আরশিয়া। ওর বিয়ে হয় আমার বয়স যখন আনুমানিক 15 বা 16 বছর। আরশিয়া আপু বিয়ে হয়েছিল লাভ ম্যারেজ। আপু আমার দুলাভাইয়ের সঙ্গে ভেগে বিয়ে করেছিলেন, যা আমাদের দুই পরিবারের মেনে নিতে একটু সমস্যা হয়েছিল। কিন্তু আমার দুলাভাই বাবা মায়ের অনেক আদরের সন্তান হওয়ায় তারা খুব তাড়াতাড়ি মেনে নেন। তারপর থেকে শুরু হয় আরশিয়া আপুর সংসার। বলে রাখা ভালো, আমাদের পরিবারের স্ট্যাটাস আর ভাইয়াদের পরিবারের স্ট্যাটাস এক ছিল না। ভাইয়ারা বেশ ধনী পরিবার ছিল আর আমরা ছিলাম নিম্ন মধ্যবিত্ত। আপুর সংসার বেশ ভালো যাচ্ছিল। আপুর একটি ননদ ছিল, যে বয়সে আপুর থেকে 2 বছরের বড়। তিনি আমার আপুকে কোনোভাবেই মেনে নিতে পারেননি। তবে সেটার প্রভাব আপুর উপর তেমন পড়েনি, কারণ ভাইয়ার আব্বু আম্মু বেশ স্বাভাবিকভাবেই আপুকে মেনে নিয়েছিলেন। প্রায় 2 বছর আপুর সুন্দরভাবে সংসার করছিল। সমস্যাটা শুরু হয় আপু গর্ভবতী হওয়ার ঠিক পর থেকে। আপুর সন্তান সম্ভাবনা হওয়ার পর থেকেই খাওয়ায় অনীহা, তারপর বিভিন্ন রকম ব্যথা, রক্তবমি এসব শুরু হয়ে যায়। ভাইয়া অনেক ভালো ডাক্তার দেখান, কিন্তু ডাক্তার তেমন কিছু খুঁজে বের করতে পারেননি এবং কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেন। দিন দিন আপুর ওজন কমতে থাকে আর আপু শুকিয়ে যেতে থাকে। ভাইয়া আপুকে আমাদের বাড়িতে রেখে যান এই ভেবে যে আমাদের সাথে থাকলে হয়তো আপু একটু ভালো লাগবে। কিন্তু আপু আমাদের বাসায় আসার পর থেকে শুরু হয় নতুন কাহিনী। আপু প্রায় রোজ রাতে চিৎকার করে উঠে স্বপ্ন দেখতে দেখতে। আমি আপুর সাথে থাকতাম এবং বারবার আপুর সাথে জেগে উঠতাম। তারপর তাকে জিজ্ঞেস করতাম কি হয়েছে, কিন্তু সে কিছুই না বলে আবার শুয়ে পড়তো। একদিন আমার হঠাৎ ঘুম ভেঙে যায় আপুর গোঙানোর আওয়াজ শুনে। আমি চোখ মেলে যা দেখি তা আমার ঘুম কেড়ে নেয়। আমি দেখি কালো অবয়ব ডাইনির মতো কিছু একটা আপুর ঠিক উপরে উঠে বসে আছে, আর তার মুখ আপুর ঠিক নাভির উপরে। সে যেন নাভি থেকে কিছু একটা চুষে চুষে খাচ্ছে, আর আপু ব্যথায় ঘুমের মধ্যে গোঙানোর আওয়াজ করছে। এটা দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে না পেরে জোরে চিৎকার করে উঠি। আমার চিৎকারে আম্মু আব্বু দুজনই দৌড়ে আমাদের ঘরে চলে আসে। আমি তাদের পুরো ব্যাপারটা বলি, কিন্তু তারা কেউই বিশ্বাস করতে চান না। তারা বলেন আমি নাকি স্বপ্ন দেখেছি। তখন আমি রেগে গিয়ে বলি, তুমি আপুর নাভি চেক করো, ট্রাস্ট মি আম্মু। আম্মু যখন আপুর নাভি চেক করেন তখন সেখানে সেই কালো কালো তরল
কিছু একটা আম্মু দেখতে পান, যা মোটেও স্বাভাবিক ছিল না। পরের দিন আব্বু আপুকে ডাক্তারের কাছে নিয়ে যান, কিন্তু ডাক্তার চেক করে বলেন কোনো সমস্যা নেই। তবে আম্মু আপুর অবস্থা আর গত রাতে আমার বলা কাহিনী শুনে একটু চিন্তায় পড়েন এবং আব্বুকে রাজি করান যেন তিনি কোনো কবিরাজ বা হুজুরকে আমাদের বাড়িতে ডেকে এনে আপুকে দেখান। আব্বু আম্মুর কথায় রাজি হন এবং আমাদের গ্রামে সবচেয়ে পুরনো মসজিদের হুজুরের নিকট উপস্থিত হন। হুজুর আব্বুকে বলেন তিনি আসরের নামাজের পর আমাদের বাড়িতে আসবেন। ঠিক আসরের নামাজ শেষ করে মাগরিবের আজানের কিছু আগে হুজুর আব্বুর সাথে আমাদের বাসার উঠোনে এসে উপস্থিত হন। হুজুর উঠোনের সামনে আসতেই দাঁড়িয়ে পড়েন, ভালো করে আমাদের পুরো বাড়ির দিকে ঘুরে ঘুরে তাকান। আব্বু তাকে ভেতরে আসতে বলেন। হুজুর তখন আব্বুকে জানান, আমি আজ এই বাড়িতে ঢুকতে পারবো না, তবে আমি কাল আসব, আবার ঠিক এই সময়ই আসব। তিনি আরও বলেন, আমাদের বাড়িতে নাকি খুব খারাপ কিছুর উপস্থিতি তিনি অনুভব করছেন, যার জন্য তিনি আজ প্রস্তুত নন। তিনি আব্বুকে বলেন আপুকে দেখে রাখতে আর সবসময় তার আশেপাশে থাকতে। এরপর তিনি বলেন তিনি কাল আসবেন। এটা বলে তিনি চলে যান। তখন আমি, আব্বু আম্মু আমরা সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে হ্যাঁ, আমার আপুর সাথে খারাপ কিছু করা হয়েছে। সেদিন রাতে বরাবরের মতো আমি আপুর সাথে শুয়ে পড়ি আর আব্বু আম্মু পাশের ঘরেই থাকেন। হঠাৎ চোখ লেগে আসতেই আমি ঘুমের মধ্যে শুনতে পাই আপু কারো সাথে যেন ফিস ফিস করে কথা বলছে আর হাসছে। আমি ভাবি হয়তো ভাইয়ার সাথে কথা বলছে ফোনে, কিন্তু হঠাৎ মনে হলো আপুর আচরণ মোটেও স্বাভাবিক নয়। তাই আমি চোখ খুলে দেখার চেষ্টা করি। চোখ খুলতেই দেখি সেই কালো অবয়বটি আপুর ঠিক বুকের উপরে উঠে বসে আছে আর আপু অদ্ভুত অঙ্গিভঙ্গি করে তার সাথে কথা বলছে আর হাসছে। আমি চিৎকার করে উঠতেই আব্বু আম্মু দৌড়ে চলে আসেন। ঠিক তখনই আপু উঠে বসে আর খিলখিল করে হাসা শুরু করে দেয়। আপুর চোয়ালের নিচে যেন কালো একটা দাগ পড়ে গেছে। তারপর আপু একদম অন্য কণ্ঠে চিৎকার শুরু করে, তোরা জেনে গেছিস আমার কথা, বলেই হেসে ওঠে। এই বলে ভীষণ রকমের অঙ্গভঙ্গি শুরু করে আপু। আব্বু দৌড়ে আপুকে ধরে বিছানায় শোয়ানোর চেষ্টা করলেও কিন্তু আপুর শক্তি যেন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং আব্বুকে বলতে থাকে, এই ছত্তার, তুই আমার কিছুই করতে পারবি না, আর তোর ওই মৌলানা আমার কিছুই ছিঁড়তে পারবে না। তোর এই মেয়ে সহ বাচ্চা আমি নিতে এসেছি, আমি নিয়েই যাব। যা তুই যা, তুই কন্যাদানের ব্যবস্থা কর। বলেই হে 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 করে হেসে ওঠে। আব্বু চিৎকার করে আপুর নাম ধরে ডাক দেন। সাথে সাথেই আপুর হুঁশ ফেরে আর আপু আব্বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আব্বু তুমি আমায় বাঁচাও, আব্বু এই ডাইনি আমাকে নিয়ে যাবে আব্বু, বলে আপু চিৎকার করে কাঁদতে থাকে। সেই রাতের কথা ভাইয়া আমি কোনোদিন ভুলতে পারবো না। একটি মেয়ে যখন তার বাবার কাছে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে, একজন বাবার জন্য সেই সময়টা কতটা কষ্টের তা শুধু একজন বাবাই বুঝতে পারবেন। আপুকে ওইভাবে আকুতি মিনতি করতে দেখে আব্বু আপুকে জড়িয়ে ধরে কেঁদে বসেন এবং বলেন, মা আমি তোর সাথে আছি মা, আমার আল্লাহ তোর সাথে আছেন মা, আমি বেঁচে থাকতে তোকে আমার কোল থেকে কাউকে নিয়ে যেতে দেব না, তুই ভয় পাইস না মা। আমি একটু থামতে চাই প্রিয় লিসেনার্স। ভাবুন তো কতটা নির্মম একটা পরিস্থিতি। একদিকে একজন বাবা আর অন্যদিকে তার আদরের মেয়ে। আল্লাহ যেন আমাদের কারো সাথেই এমন কিছু না করেন, আমরা সবসময় সেই দোয়া করব। একজন বাবার চোখের পানি আর একটি মেয়ের বেঁচে থাকার আর্তনাদ, ব্যাপারটা আসলে শুনতে যতটা কষ্টের, অনুভব করতে তার চেয়েও অনেক গুণ বেশি যন্ত্রণাদায়ক। আমি যেমন এই ঘটনার বর্ণনা দিতে দিতে থেমে যেতে বাধ্য হলাম, হয়তো আপনারাও তেমনই অনুভব করছেন।
যাই হোক, আমরা আবার ঘটনায় ফিরে যাই। সেদিন রাতটা এভাবেই আমাদের সবার জেগে থেকে কেটে যায়। ভোরের আলো ফুটতেই আব্বু সোজা হুজুরের কাছে চলে যান এবং তাকে সব কিছু খুলে বলেন। আব্বুর আকুতি মিনতি করে অনুরোধ করেন হুজুরকে যেন হুজুর এর একটা স্থায়ী সমাধান করে দেন। হুজুর আব্বুকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ আজ বিকেলের মধ্যেই আমি চলে আসব। সেদিন বিকেলে হুজুর আমাদের বাড়িতে উপস্থিত হন। তিনি আপুকে দেখতে চান, তাই আব্বু হুজুরকে আপুর রুমে নিয়ে যান। হুজুর আপুর ঠিক সামনে একটি পাটি বিছিয়ে বসেন এবং আপুকে ওই পাটিতে বসতে বলেন। আব্বু হুজুরের কথা মতো আপুকে সেখানে বসান। হুজুর কিছু দোয়া দরুদ পড়েন এবং আপুর উপর ফুঁক দিতে থাকেন। এভাবে 3-4 বার ফুঁক দেওয়ার সাথে সাথেই আপুর উপর থাকা পিচাস ডাইনিটি আপুর উপর ভর করে এবং হুজুরকে বিচ্ছিরি ভাষায় গালাগাল করতে শুরু করে। হুজুর তার সাথে একটি বোতল রাখা পানি নিয়ে আসেন, যা তিনি আপুর গায়ে ছিটান। সঙ্গে সঙ্গে পিচাসটি চিল্লানো শুরু করে এবং আপুর গায়ে কালো কালো দাগ পড়তে শুরু করে। হুজুর যখন পিচাসটির সাথে কথা বলা শুরু করেন, পিচাসটি কী চায়, কেন এসেছে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে শুরু করে। সে আপুর কণ্ঠেই বলতে শুরু করে যে তাকে নিয়ে আসা হয়েছে দূরের কোনো এক গ্রামের পরিত্যক্ত ময়লা ফেলা একটি ডোবা থেকে, যেটা ছিল তার আবাসস্থল। ওখান থেকে পাঠানো হয়েছে এক হিন্দু কবিরাজ দ্বারা। তাকে পাঠানো হয়েছে এই মেয়েকে এবং তার পেটের বাচ্চাকে একসাথে মেরে ফেলার জন্য। হুজুর আবার তার উপর পানি ছিটান এবং জিজ্ঞাসা করেন খুব কঠোরভাবে যে কে এই কাজ করেছে, উত্তর দে। তখন পিচাসটি উত্তরে বলে যে এই কাজ করেছে আমার আপুর শ্বশুর এবং শাশুড়ি, মানে আমার ভাইয়ার আপন বাবা মা। এই কথা শুনে আমাদের সবার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। হুজুর তারপর সেই পিচাসকে বলেন যে আপুকে ছেড়ে চলে যেতে। পিচাস কিছুতেই রাজি হয় না। হুজুর যতই চেষ্টা করেন কোনোভাবেই তাকে রাজি করাতে পারেন না। সে হুজুরকে বলে যে সে একমাত্র একটি উপায় আপুকে ছেড়ে যেতে রাজি হবে যদি আপুর বদলে তাকে অন্য একটি নারী দেওয়া হয়, নাহলে যে কবিরাজ তাকে পাঠিয়েছে সে তাকে মেরে ফেলবে। হুজুর তখন বলে, তুই যদি এখনই ছেড়ে না যাস তাহলে আমি তোকে বোতলবন্দি করে দেব আর তুই কখনোই মুক্তি পাবি না। তখন পিচাস উত্তর দেয়, আমি চলে যাব ওই হিন্দু কবিরাজ যদি আমাকে ছেড়ে যেতে বলে। এই বলেই আপু বেহুশ হয়ে পড়ে এবং হুজুর আপুকে শুইয়ে দিতে বলেন। সে আজই ওই কবিরাজের সঙ্গে যোগাযোগ করবে এবং একটা ফয়সালা করে কাল আবার আসবে, এই বলে হুজুর চলে যায়। সেই রাতে আপুর অবস্থা খুব খারাপ হতে থাকে, তাই আপুকে আমরা হাসপাতালে ভর্তি করি। পরের দিন হুজুর আবার ফিরে আসেন, আব্বুকে জানান যে কবিরাজের সঙ্গে হুজুরের ফয়সালা হয়েছে এবং কবিরাজ কিছু টাকার বিনিময়ে রাজি হয়েছে। আব্বু তখন সেই টাকা হুজুরের মাধ্যমে কবিরাজের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। তারপর হাসপাতাল থেকে 2 দিন পর আপুকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে থাকা অবস্থায় আমার দোলাভাই আপুকে দেখতে আসলে আমরা সব কিছু তার কাছে খুলে বলি। আপু বাড়ি ফেরার কয়েকদিন পর থেকেই সুস্থ হতে শুরু করে। আল্লাহর অসীম রহমতে আপু সুস্থ হয়ে ওঠে এবং আপুর একটি কন্যা সন্তান হয়। ভাইয়া এবং আপু দুজনে আলাদা বাসা নিয়ে থাকা শুরু করে। কাজী ভাইয়া, এটাই ছিল আমার আপুর সঙ্গে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা, যার সাক্ষী আমি নিজেই। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসাধারণ সুন্দর আর ভয়ঙ্কর একটি ঘটনা মার্জিয়া আপু, অসাধারণ, খুবই ভালো লাগলো প্রিয় লিসেনার। আমরা মার্জিয়া আপুর কাছ থেকে পেয়েছি এই ঘটনা। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্ল্যাটফর্মে এই ঘটনা শেয়ার করার জন্য। আমার প্রথম এপিসোডে এত সুন্দর একটি ঘটনা আপনার কাছ থেকে পেয়ে আসলেই বাকরুদ্ধ আমি, এবং হয়তো আমার প্রিয় শ্রোতা ভাইয়েরা বোনেরা সবাই আপনার এই ঘটনাটা পছন্দ করবেন। আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করি এবং আশা করি আপনি আবার আমাদের মাঝে এরকম ঘটনা পাঠাবেন।
তো লিসেনার, কেমন লাগলো আপনাদের এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনা? ঝটপট কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আশা করি সবাই ঘটনাটি উপভোগ করেছেন। চলে যাচ্ছি আমাদের আজকের শেষ ঘটনায়। আমাদের তৃতীয় ঘটনাটি আপনাদেরকে ভয় আরেকটু বাড়িয়ে দেবে বলে আশা রাখছি। তৃতীয় ঘটনাটির নাম অ্যাম্বুলেন্সের কালো রাত। আমাদের তৃতীয় ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা মানিকগঞ্জ থেকে এমডি সাইফুল্লাহ ভাই। তিনি একটি এনজিও কোম্পানিতে কর্মরত আছেন। তিনি এই ঘটনা সংগ্রহ করেছেন তার একজন বন্ধুর কাছ থেকে, যিনি পেশায় একজন ড্রাইভার। আর এই ঘটনাটা মূলত অ্যাম্বুলেন্সের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা সবাই কিন্তু অ্যাম্বুলেন্সের ঘটনা খুব পছন্দ করি, আমি নিজেও খুব পছন্দ করি। আর এই ঘটনাটি আমার কাছে বেশ অন্যরকম লেগেছে। আমরা বরাবরই অ্যাম্বুলেন্সে যেসব ঘটনা শুনি সেগুলো ধরতে গেলে কিছুটা একরকমই মনে হয়, কিন্তু আমার কাছে এই ঘটনাটা কিছুটা ব্যতিক্রম লেগেছে। তো চলুন লিসেনার, শুনি সাইফুল্লাহ ভাইয়ের অ্যাম্বুলেন্সের ঘটনাটি। তো ঘটনাটি সাইফুল্লাহ ভাই যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে আপনাদের কাছে একটু বলতে চাই প্রিয় লিসেনার্স, যদি আমাদের ঘটনা আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট অবশ্যই করবেন, এবং যাতে আপনার পাশে থাকা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা এরকম ঘটনা শুনতে ভালোবাসেন তাদের মাঝে আমাদের ঘটনাটি প্লিজ 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 শেয়ার করে দিবেন। আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের বেল আইকনে অবশ্যই একটি ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট মুহূর্তেই পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে আমি উৎসাহিত হব আরও ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো সবাই প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল হান্টেড নাইট উইথ কাজী। চলে যাচ্ছি আমি আমাদের আজকের শেষ ঘটনায়। বলছেন সাইফুল্লাহ ভাই, সেদিন রোজ রাতে একটি দোকানের পাশে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে বিড়ি টানছিলেন নাজিম, অ্যাম্বুলেন্স ড্রাইভার। সঙ্গে ছিলেন তার একজন হেল্পার। হঠাৎ মোবাইল ফোনে একটি কল আসে। কলটি আসে ময়মনসিংহ সদর হাসপাতাল থেকে। একটি লাশ নিয়ে যেতে হবে, সাথে দুজন লাশের আত্মীয়। যেতে হবে কুষ্টিয়ার কোনো একটি গ্রামে। ভালো টাকার একটি টিপ শুনে নাজিম লুফে নেন অফারটি। হেল্পার নিয়ে তারা লাশ উঠানোর জন্য রওনা দেন। সেখানে এসে লাশটি উঠানোর সময় নাজিম একটু অবাক হয়। খুব অল্প বয়সী একটি মেয়ের লাশ ছিল। নাজিম জিজ্ঞাসা করে লাশটিকে গোসল দেওয়া হয়েছে কিনা। উত্তরে লাশের সাথে থাকা ব্যক্তিরা জানায়, না, লাশটিকে গোসল দেওয়া হয়নি। এটা শুনে নাজিম বলে, গোসল ছাড়া লাশ গাড়িতে ওঠানো যাবে না। তখন লাশের সাথে থাকা লোকগুলো নাজিমকে কিছু টাকার অফার দেয় যে তারা তাকে বাড়তি কিছু টাকা দিবে। তখন নাজিম একজন ড্রাইভার, একটু লোভী প্রকৃতির মানুষ হয়, সে অফারটি লুফে নেয় এবং রাজি হয়ে যায় লাশ উঠানোর জন্য। তারা লাশটিকে গাড়িতে তুলে নেয় এবং নিজেরাও উঠে পড়ে। লাশটি দেখে নাজিম জিজ্ঞাসা করে কি হয়েছে, কিভাবে মারা গেছে, কিন্তু লাশের সাথে থাকা লোকজন কোনো উত্তরে তেমন কোনো জবাব না দিয়ে কথা ঘুরিয়ে দেয়। যাই হোক, নাজিম এই কাজ আগে করে এসেছে, তাই কোনো চিন্তা না করে লাশ তুলে আল্লাহর নামে রওনা দেয়। রাত 9:30টার দিকে তারা রওনা দেয় কুষ্টিয়ার উদ্দেশ্যে। আড়িচা ফেরিঘাট পার হয়ে ওই পাশে যেতে যেতে প্রায় রাত 1:30টার কাছাকাছি বেজে যায়। যারা যশোর কুষ্টিয়ার রোডে চলাচল করেছেন লিসেনার, আপনারা অবশ্যই জানবেন এই রোডটা রাতের দিকে পুরোপুরি কিন্তু ফাঁকা থাকে, এবং শুধু হাইওয়ের বাসগুলো ছাড়া অন্য কোনো তেমন রিক্সা, গাড়ি, অটো কিন্তু রাতের বেলায় দেখা যায় না এই রোডটাতে। প্রায় ওই রোডে কিন্তু নানা রকম দুর্ঘটনার কাহিনী আমরা শুনেছি প্রিয় লিসেনার্স। তো বরাবরের মতো নাজিম স্বাভাবিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন। ফেরিঘাট থেকে প্রায় 30 কিলো পার হয়ে নাজিম বুঝতে পারেন গাড়ির পিছন থেকে কিছু আওয়াজ আসছে, যেটা স্বাভাবিক না। নাজিমের হেল্পার গভীর ঘুমে। নাজিম তাকে ডেকে বলে, এই দেখ তো, পিছন থেকে আওয়াজ আসছে। হেল্পার পেছনে ঘুরে দেখে সব কিছুই স্বাভাবিক। দুজন ব্যক্তি লাশের পাশে বেশ ঝিম দিয়ে ঘুমাচ্ছে। নাজিম আবারও গাড়ি চালানো শুরু করে। 5-7 মিনিট চালানোর পর নাজিম বুঝতে পারেন গাড়িতে সমস্যা হচ্ছে। গাড়ি কিছুটা ভার হয়ে গেছে আর পেছনে থেকে কটর মটর আওয়াজ আসছে। লিসেনার্স, এই গাড়ি ভার হওয়ার ব্যাপারটা কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি।
আসলে কিন্তু একটা লাশ যখন একটা গাড়িতে উঠানো হয়, গাড়ির কিছুটা ভার হওয়াটা অস্বাভাবিক আমার কাছে মনে হয় না। যাই হোক, নাজিম রাস্তার পাশে গাড়ি সাইড করে হেল্পারকে নিয়ে বাইরে যায়। গাড়ির চারপাশ দেখে সব কিছু ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য তারা দুজনেই নেমে পড়ে। নামার পর চারপাশ তারা ঘুরে এবং দেখে যে না, গাড়ির চারপাশ থেকে সব কিছুই মোটামুটি ঠিক আছে। তো নাজিম চেষ্টা করে যে পিছনের দরজা খুলে ভেতরের দিকটা একবার দেখবে। নাজিম পিছনের দরজা খুলে ভেতর চেক করার জন্য দরজা খুলতেই নাজিম দেখে দুজন না, ভেতরে 3 জন বসে আছে। লাশটাও উঠে বসে আছে আর নাজিমের দিকে তাকিয়ে আছে। চোখগুলো রক্তে টলমল করছে। খুবই রাগান্বিত চেহারায় মেয়েটি যেন ভয়ঙ্কর দৃষ্টিতে নাজিমের দিকে তাকিয়ে আছে। নাজিম চিৎকার করে ওঠে, সাথে সাথে লাশের সাথে থাকা দুজনের ঘুম ভেঙে যায় আর তারাও দৌড়ে গাড়ি থেকে নেমে আসে। গাড়ি থেকে নেমেই তারা সবাই কিছুটা দূরে গিয়ে বসে পড়ে আর দূর থেকে লাশের দিকে নজর রাখে। হঠাৎ তারা খেয়াল করে লাশটি আবার একাকী শুয়ে পড়ল। এগুলো দেখে নাজিম চিৎকার শুরু করে এবং ওই 2 ব্যক্তির সাথে চিল্লাপাল্লা শুরু করে। তখন ওই 2 ব্যক্তির কাছে নাজিম জানতে চায় যে এই লাশের সত্যি ঘটনা কি হয়েছে, এই লাশ কিভাবে মারা গেছে। তখন তারা উত্তরে বলে মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। নাজিম তাদের উদ্দেশ্য করে বলে, আপনারা এই লাশ গোসল না করিয়ে এনে বড় ভুল করেছেন। গোসল ছাড়া কোনো আত্মহত্যার লাশ নিয়ে গেলে রাস্তায় সমস্যায় পড়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং বেশি বিপজ্জনক। আর বিপদ নিজেদের ডেকে আনার মতো একটি কাজ আপনারা করেছেন। যাই হোক, লাশের সাথে থাকা মানুষগুলো তখন নাজিমের হাত পা ধরে কাঁদতে শুরু করে। যেহেতু তাদের বাড়ির কেউ মারা গেছে, নাজিম ব্যাপারটা বুঝতে পারে। তো নাজিমের মনটা একটু গলতে শুরু করে। তখন নাজিম বলে, চলুন আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে গাড়ির কাছে যাই। তারা সবাই যখন জোরে জোরে আল্লাহর নাম ডাকে এবং গাড়ির কাছে যাওয়ার সাহস করে, গাড়ির কিছুটা কাছে যেতেই গাড়ি ভূমিকম্পের মতো একাকী নড়ানড়ি শুরু করে এবং গাড়ির ভেতরের আলোগুলো জ্বলতে নিভতে শুরু করে। এটা দেখে নাজিম বুঝতে পারে যে না, গাড়ির কাছে যাওয়াটা মোটেও ঠিক হবে না এবং গাড়িতে অস্বাভাবিক কিছুর উপস্থিতি নাজিম খুব ভালো করেই বুঝতে পারে। তখন নাজিমের দৃষ্টিতে পড়ে গাড়ির ভেতরে বিশাল বড় বড় পশমের ঠিক কুকুরের মতো কোনো একটা অবয়ব লাশের দিকে ফিরে বসে আছে। এই দেখে তারা আবার অ্যাম্বুলেন্স থেকে দৌড়ে বেশ খানিকটা দূরে চলে আসে এবং আল্লাহ সাহায্য প্রার্থনা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে যাত্রীবাহী একটি বাস ওই রোড দিয়ে তাদের ক্রস করতে থাকে। নাজিম সহ সবাই বাসটি থামানোর চেষ্টা করলে বাস ড্রাইভার বাসটি তাদের থেকে একটু সামনে গিয়ে দাঁড় করায়। তখন তারা যাত্রীদের কাছে সাহায্য চায়। বাসের মধ্যে থেকে বেশ বয়স্ক একজন বৃদ্ধ দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা মানুষ বের হয়ে আসে এবং তাদের কাছে পুরো ঘটনাটি শোনেন। তিনি তাদের বলেন, আল্লাহর উপর ভরসা রাখুন, আমি দেখছি। বৃদ্ধটি আল্লাহ তাআলার অশেষ রহমত নিয়েই হয়তো এসেছিল এবং দেখেই আল্লাহওয়ালা মানুষ মনে হচ্ছিল। তিনি একাই অ্যাম্বুলেন্সের কাছে যান, দোয়া দুরুদ পড়ে এবং কিছু একটা করেন এবং ফেরত চলে আসেন। তিনি আমাদের জানান আমরা যেন আজ রাতে গাড়ি নিয়ে কোথাও না যাই, আমরা যেন ভোর পর্যন্ত অপেক্ষা করি। আচ্ছা প্রিয় লিসেনার্স, ওই বৃদ্ধটি নাজিমদেরকে, মানে ড্রাইভার নাজিম ও তার সাথে যে সহকর্মী আর যাত্রীরা ছিলেন তাদের জানান যে তারা যেন আজ রাতে গাড়ি নিয়ে আর কোথাও না যায় এবং তারা যেন ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করে। নাজিম তখন বাস ড্রাইভারকে বলে তাদের সঙ্গে কোনো এক বাজার পর্যন্ত যেতে, তারপর তারা ভোর হলে সেখান থেকে চলে যাবে। এরপর নাজিম আবার অ্যাম্বুলেন্স চালিয়ে বাসের পেছনে পেছনে একটি বাজার পর্যন্ত পৌঁছায় এবং সেখানেই অ্যাম্বুলেন্সটি পার্ক করে এবং ভোর হওয়ার অপেক্ষা করে। সকাল হলে সব কিছু স্বাভাবিক হয় এবং নাজিম তার গন্তব্যস্থলে পৌঁছায়।
এরপর থেকে বেশ কিছুদিন নাজিম ড্রাইভারি কাজ বন্ধ রাখেন, তারপর আবার নাজিম তার স্বাভাবিক জীবনে ফেরত চলে আসে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোডের আমাদের শেষ ঘটনাটি কিন্তু আমার কাছে একটু এক্সেপশনাল লেগেছে এবং বেশ ভয়ানক। রাতের বেলায় লাশ নিয়ে আসলে যারা চলাচল করে তাদের সাহসের কদর করতে হবে। আমার অত সাহস নেই। আমি জানি না প্রিয় লিসেনার্স আপনাদের কেমন সাহস, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের দেশে কিন্তু আমরা প্রায় এই ধরনের ঘটনা শুনতে পাই, অ্যাম্বুলেন্সের ঘটনা, অ্যাক্সিডেন্টের ঘটনা। তো যাই হোক, আমার কাছে বেশ ভালোই লেগেছে লিসেনার্স। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সবাই আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এটাই ছিল আমাদের প্রথম এপিসোড এবং এই প্রথম এপিসোডে আমি শেয়ার করেছি 3টি ঘটনা। আপনাদের কার কাছে কোন ঘটনাটি বেশি ভালো লেগেছে, কেমন লেগেছে, কোনটি ভালো লাগেনি, সব মতামত আপনারা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই কমেন্ট করে আমাকে একটু আরও আগ্রহ বাড়ানোর চেষ্টা করুন। আপনাদের কমেন্টগুলো পেলে কিন্তু আমি আসলে উৎসাহিত হব প্রিয় লিসেনার্স। আর আমাদের অবশ্য কালো একটা ভয়ানক এপিসোড থাকবে ঠিক একই সময় হান্টেড নাইট উইথ কাজী এই ইউটিউব চ্যানেলেই। সবাই আমাদের সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।